ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে পার্ট 3। কন্ডিশনাল সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়: জিরো কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স। তো আজ আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্টেট অফ বিং যে পার্টটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। চলো মূল আলোচনায় এসে আমরা স্টেট অফ বিং সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে বিস্তারিত জানি। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স পার্ট 3। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের আজকে আমরা স্টেট অফ বিং অংশটাকে নিয়ে আলোচনা করব। স্টেট অফ বিং কথার অর্থ হচ্ছে বি ভার্বের ব্যবহার যেখানে করা হয়, অর্থাৎ হতাম, হতো, হতেন এই ধরনের অর্থ যখন প্রকাশ করে তখন আমরা স্টেট অফ বিং এর ব্যবহার করি। আর সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে আমরা যেই অংশটাকে বা যেই অর্থটাকে আমরা মূলত ব্যবহার করি সেটা হচ্ছে বর্তমান কল্পনা। তো এর আগে আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স দেখেছি, সেখানটায় বাস্তব সম্ভাবনা নির্দেশ করে, এবং আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্সে দেখেছি যেখানে বৈজ্ঞানিক সত্য, জেনারেল ট্রুথ, সায়েন্টিফিক ফ্যাক্ট ইত্যাদি এই ধরনের বক্তব্যকে বা এই ধরনের শর্তকে উপস্থাপন করে। কিন্তু আজ যেখানে আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব, এটা সম্পূর্ণই কাল্পনিক এবং বর্তমান কল্পনা, অর্থাৎ বর্তমানে কল্পনা, এবং এরও আজকে আমরা শুধুমাত্র স্টেট অফ বিং হওয়া অর্থে আমরা বর্তমান কল্পনাকে নিয়ে আলোচনা করব। আমি প্রথমে একটু ডেফিনেশনটা পড়ছি, তারপরে আবার বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যে শর্তে, তো যেহেতু এটা কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল কথার অর্থই হচ্ছে শর্ত, এবং এখানে এই সেন্টেন্সগুলো ইফ দিয়ে শুরু হয়, যদি তবে। যে শর্তে, অর্থাৎ যে শর্তমূলক বাক্যে বর্তমান কল্পনায়, প্রথম এই দুটো জিনিসকে মনে রাখবে, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে সবসময় বর্তমানকে নির্দেশ করে, আর সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে সবসময় কল্পনাকে নির্দেশ করে। অর্থাৎ একটা হচ্ছে অবাস্তব জিনিস আর একটা হচ্ছে বর্তমানের অবাস্তব, বর্তমানের কল্পনা। আচ্ছা, যে শর্তে বর্তমান কল্পনায় নির্ভর করে অন্য একটি কাল্পনিক সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ একটা কল্পনার উপর নির্ভর করে একটা কল্পনার শর্তে আরও একটা কল্পনাকে অনুমান করা হয়, তখন সেই বাক্যকে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলে। এখানে যেটা বলেছি যে সিদ্ধান্ত নেওয়া হয়, তো সিদ্ধান্ত কথার অর্থ হচ্ছে ফলাফল। অর্থাৎ যদি আমি পাখি হতাম তবে আমি উড়তে পারতাম। অর্থাৎ দেখো, মানে বর্তমানে যদি আমি এখন পাখি হতাম তবে আমি উড়তে পারতাম। তো এখানে পাখি হওয়াটা যেমন অবাস্তব বা কল্পনা, সেখানে উড়তে পারাটাও অবাস্তব বা কল্পনা। অর্থাৎ এখানে যে উড়তে পারা, এটাকেই বলছে ফলাফল বা সিদ্ধান্ত। তো বর্তমানে আমি যদি রাজা হতাম আমি তোমাকে অনেক কিছু দিতাম, তো না আমি এখন রাজা, না আমি তোমাকে কিছু দিচ্ছি। অর্থাৎ পুরোটাই কল্পনা, কোনোটাই সম্ভব নয় এবং এর কোনো সম্ভাবনাও নেই এবং এটা ঘটেও নি। তো আজকে আমরা সেটা শুধুমাত্র হওয়া অর্থে স্টেট অফ বিং এর ব্যবহারটা আমরা করব। তো এখানে যে কনস্ট্রাকশনটা আমরা ফলো করব সেটা হচ্ছে, প্রথমেই তোমরা ইফ বসিয়ে দেবে একটা। আবার বলে দিই যে ইফ দিয়ে যে ক্লজটা থাকবে এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। এটা কিন্তু তোমরা পরেও বসাতে পারো, অর্থাৎ ইফ যে সবসময় শুরুতেই বসবে এমন নয়, ইফ কিন্তু পরেও বসাতে পারো, অর্থাৎ বাক্যের মাঝেও বসাতে পারো। আচ্ছা, ইফ বসবে, তারপর সাবজেক্ট, কর্তা, বাক্যের কর্তা। সাবজেক্ট হিসাবে যাই থাক না কেন, তোমাকে যখন স্টেট অফ বিং হওয়া অর্থে কিছু বোঝাবে, আমি যদি রাজা হতাম, তুমি যদি এখানে থাকতে, থাকা, হওয়া, তুমি যদি রোগা হতে, তুমি যদি একজন শিল্পী হতে, এরকম হওয়া বোঝালে সব সাবজেক্টের সাথেই তোমার ওয়্যারের ব্যবহার করতে হবে। ইফ, সাবজেক্ট, তারপর ওয়্যার, তারপর অবজেক্ট, যদি প্রয়োজন পড়ে। অবজেক্ট না থাকলে তবে আর বসাতে হবে না। তারপর একটা কমা দেবে, কমাটা অবশ্যই দেবে। ইফ মানে যদি, এই কমা মানে তবে। তবে অর্থে কিন্তু ইংরেজিতে কোনো শব্দ নেই। তো এবার তোমার ফলাফল পার্ট বা যে সিদ্ধান্তে আসবে ইফের ফলে, আর এটাই তোমার প্রিন্সিপাল পার্ট, এটাতে প্রথমে সাবজেক্ট বসাবে, তারপর অর্থ অনুযায়ী কিছু করতাম সেই অর্থে উড, কিছু করতে পারতাম সেই অর্থে কুড, হয়তো কিছু করতাম, হয়তো অর্থাৎ সম্ভাবনা অর্থে মাইটের ব্যবহার করবে, এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট। তো বুঝতে পারলে এখানে তুমি ইফ দেবে প্রথমে, তারপর সাবজেক্ট, তারপর সমস্ত সাবজেক্টের সাথে তোমার স্টেট অফ বিং হওয়া অর্থে তোমার ওয়্যারের ব্যবহার করতে হবে, তারপর অবজেক্ট, এবং তারপর তার যে প্রিন্সিপাল পার্ট সেখানে সাবজেক্ট,
এবং সবচেয়ে বেশি ব্যবহার হয় উড। এবং কোনো কিছু পারতাম এমন অর্থে, আমি যদি পাখি হতাম তবে আমি উড়তে পারতাম, তো সেই অর্থে কুড। সম্ভাবনা অর্থে মাইট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট। এই রুলটাকে তোমরা ফলো করবে। এবার আমি এক্সাম্পলে চলে আসছি। দেখো, সে যদি আরো লম্বা হতো সে এই পোশাকটা কিনতো। বাস্তবে সে আরো লম্বা নয়, আর সে এই পোশাকটাও সে কিনছে না বা কিনবে না। তো ইফ শি ওয়্যার টলার, দেখো এখানে শি এর সাথে ওয়্যার বসেছে। এখানে হাইলাইটেড পার্ট যেটা রয়েছে এটাই তোমার সেকেন্ড কন্ডিশনালের যে মেন পয়েন্ট, সেগুলোকে আমি হাইলাইট করে দিয়েছি। ইফ শি ওয়্যার টলার, সে যদি আরো লম্বা হতো, শি এর সাথে কিন্তু তোমরা ওয়াজ বা সেরকম কিছু বসাবে না। আরেকটা জিনিস মনে রাখবে, এখানে যদিও ওয়্যার রয়েছে, এই ওয়ারের জন্য তোমরা কিন্তু পাস্ট ফিলিংসটা আনবে না। এটা কিন্তু প্রেজেন্ট ইমাজিনেশন, বর্তমান কল্পনা। মানে সে এখন যদি লম্বা হতো, কিন্তু এটা পাস্টের ইউজ রয়েছে। ইফ শি ওয়্যার টলার, যদি সে লম্বা হতো, সে যদি আরো লম্বা হতো, শি উড বাই দিস ড্রেস, সে এই পোশাকটি কিনত। খেয়াল করে দেখো এখানে এই কনস্ট্রাকশনটা যেটা দিয়েছি তার সাথে মিলিয়ে দেখো, শি সাবজেক্ট, উড ভার্বের প্রেজেন্ট ফর্ম, দিস ড্রেস। তো এই হচ্ছে তোমার কাল্পনিক সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। এখানে আমরা আজকে শুধুমাত্র হওয়া অর্থে আলোচনা করছি, সেই জন্য আমরা ওয়্যারের ব্যবহারটা সব সময় পাবো। এর পরে আমরা স্টেট অফ পজিশন, সেখানে আমরা হ্যাডের ব্যবহার পাবো। তারপর স্টেট নয়, তারপর অ্যাকশনের ব্যবহার, সেখানে ভার্বের পাস্ট ফর্ম পাবো। তো সেগুলো এক এক করে আলোচনা করব। আজ শুধুমাত্র স্টেট অফ বিং। আমি যদি ধনী হতাম, হওয়া অর্থ বোঝাচ্ছে আমি তাদের সাহায্য করতে পারতাম। পারা, সামর্থ্য যখনই বোঝাবে তখন তোমরা কুডের ব্যবহার করবে। ইফ আই ওয়্যার রিচ, যদি আমি ধনী হতাম, আই এর সাথেও ওয়্যার বসাবে, সমস্ত সাবজেক্টের সাথেই ওয়্যার বসাবে। ইফ আই ওয়্যার রিচ আই কুড হেল্প দেম, আমি তাদের সাহায্য করতে পারতাম। এখানে দেখো কুডের ব্যবহার করা হলো। আমি বলেছি যে সেন্টেন্সটাকে তোমরা উল্টেও বসাতে পারো। আমি তাদেরকে সাহায্য করতে পারতাম যদি আমি ধনী হতাম। আই কুড হেল্প দেম ইফ আই ওয়্যার রিচ, এইভাবেও তোমরা সেন্টেন্সটাকে বসাতে পারো। আরেকবার বলছি, এই পার্টটাকেও তোমরা শুরুতে বসাতে পারো। আই কুড হেল্প দেম, আমি তাদেরকে সাহায্য করতে পারতাম যদি আমি ধনী হতাম, ইফ আই ওয়্যার রিচ। নেক্সট সেন্টেন্সটা দেখো, আমি যদি তুমি হতাম আমি ধূমপান ছেড়ে দিতাম। দেখো এটা পুরোটাই কল্পনা, না আমি তুমি না ধূমপান ছাড়বো, মানে কোনোটাই বাস্তব নয়, সম্পূর্ণটাই কল্পনা। সম্পূর্ণটাই কল্পনা, কিন্তু বর্তমান কল্পনা। এই মুহূর্তে আমি যদি তুমি হতাম তবে আমি ধূমপান ছেড়ে দিতাম। ইফ আই ওয়্যার ইউ, খেয়াল করে দেখো এই কনস্ট্রাকশনগুলো খুব মনে রাখবে। ইফ আই ওয়্যার ইউ আই উড গিভ আপ স্মোকিং, আমি ধূমপান ছেড়ে দিতাম। আর যদি বলতাম আমি হয়তো ধূমপান ছেড়ে দিতাম, তখন কি করতে তোমরা? ইফ আই ওয়্যার ইউ আই মাইট গিভ আপ স্মোকিং। আর যদি পারতাম, আমি যদি তুমি হতাম আমি ধূমপান ছেড়ে দিতে পারতাম, তবে এরকম লিখতে, ইফ আই ওয়্যার ইউ আই কুড গিভ আপ স্মোকিং। কনস্ট্রাকশনগুলো বুঝতে পারছো নিশ্চয়ই। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, সে যদি আমার বন্ধু হতো তবে আমি খুশি হতাম। এই তবেটা ইংরেজিতে যেহেতু আর নেই সেজন্য আমি কমা দিয়েই লিখে দিয়েছি, কিন্তু তোমরা বাংলায় একটা তবে অর্থটা আন্ডারস্টুড থাকে, তোমরা বুঝে নেবে। সে যদি আমার বন্ধু হতো তবে আমি খুশি হতাম। এখানে দেখো দু জায়গাতেই হওয়া বোঝানো হচ্ছে। সে যদি আমার বন্ধু হতো, হওয়া অর্থে আমরা জানি স্টেট অফ বিংয়ে আমরা ওয়্যারের ব্যবহার করছি, কিন্তু এক্ষেত্রে যে তবে আমি খুশি হতাম, এক্ষেত্রেও উডের পর আমি বলেছিলাম ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। হওয়া অর্থে হচ্ছে অ্যামিজার, তো তার প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম যেটা সেটা হচ্ছে বি। ইফ শি ওয়্যার মাই ফ্রেন্ড, যদি সে আমার বন্ধু হতো, আই উড বি হ্যাপি, এখানে কিন্তু বি এর ব্যবহার হতো। আর যদি আমি উল্টে বসাই, আমি খুশি হতাম যদি সে আমার বন্ধু হতো, আই উড বি হ্যাপি ইফ শি ওয়্যার মাই ফ্রেন্ড। তো এখানে আমরা সেকেন্ড কন্ডিশনাল প্রেজেন্ট ইমাজিনেশন, বর্তমানের কল্পনা, এই মুহূর্তে সে যদি আমার বন্ধু হতো তবে এখন আমি খুশি হতাম। তো এখানে যে কনস্ট্রাকশন যেটা সেটা পাস্টে রয়েছে, কিন্তু এর যে ফিলিংস, এর যে সেন্স সেটা সম্পূর্ণ প্রেজেন্টে। আবহাওয়া যদি এত খারাপ না হতো সে হয়তো আসতো। আবহাওয়া যদি এত খারাপ না হতো, এখানে হওয়া বোঝানো হচ্ছে। ইফ দ্য ওয়েদার ওয়্যার নট সো ব্যাড, ইফ দ্য ওয়েদার ওয়্যার, এখানে দেখো ওয়েদারের সাথে কিন্তু ওয়্যারের ব্যবহার হয়েছে। নট সো ব্যাড, এত খারাপ না হতো। হি মাইট কাম, সে হয়তো আসতো, সেই জন্য আমি মাইটের ব্যবহার করলাম। যদি বলতাম সে আসতো,
হি উড কাম। যদি বলতাম সে আসতে পারতো, তবে হতো হি কুড কাম। তো মাইট, কুড এবং উড কোথায় ব্যবহার হচ্ছে তোমরা এটাকে ভালো করে মনে রাখবে। মাইট হচ্ছে সম্ভাবনা, উড হচ্ছে সাধারণ সম্ভাবনা, মানে করতো ধরতো এরকম, আর কুড থাকলে হচ্ছে পারতো। নেক্সট এক্সাম্পল দেখো, আমি যদি গরিব না হতাম, নেগেটিভ সেন্টেন্স, তবে আমি সাহায্য চাইতাম না, এটাও নেগেটিভ। দেখো কিভাবে করছি। ইফ আই ওয়ার নট পুয়ার, যদি আমি গরিব না হতাম, আই এর সাথে দেখো ওয়ার বসছে, তারপর নট বসছে। ইফ আই ওয়ার নট পুয়ার, আই উড নট আস্ক ফর হেল্প। আস্ক ফর মানে চাওয়া। আই উড নট, উডের সাথে নট বসলো, আই উড নট আস্ক ফর হেল্প। আর যদি বলতাম তবে হয়তো আমি সাহায্য চাইতাম না, আই মাইট নট আস্ক ফর হেল্প। আমি যদি গরিব না হতাম তবে হয়তো আমি সাহায্য চাইতাম না, আমি এখানে একটা হয়তো জুড়ে দিলাম। তখন কিন্তু তুমি লিখবে ইফ আই ওয়ার নট পুয়ার, আই মাইট নট আস্ক ফর হেল্প। নেক্সট এক্সাম্পল দেখো, তুমি যদি দিল্লিতে থাকতে তবে কি তুমি তার সাথে দেখা করতে? ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ টাইপ ইন্টারোগেটিভ সেন্টেন্স, তোমাদের প্রিন্সিপাল পার্টটা। তুমি যদি দিল্লিতে থাকতে, এটা এতক্ষণ দেখেছো। ইফ ইউ ওয়ার ইন দিল্লি, ইফ ইউ ওয়ার ইন দিল্লি, এই পার্টটা তোমার অবজেক্টিভ টাইপ কোশ্চেন, তাই উডটা সাবজেক্টের পূর্বে বসে পড়লো। উড ইউ মিট হিম, তুমি কি তার সাথে দেখা করতে? ইফ ইউ ওয়ার ইন দিল্লি, উড ইউ মিট হিম, তুমি যদি দিল্লিতে থাকতে তার সাথে কি দেখা করতে? আর যদি এমনভাবে বলতাম তুমি কি তার সাথে দেখা করতে যদি তুমি দিল্লিতে থাকতে, তবে লিখতে এইভাবে, উড ইউ মিট হিম ইফ ইউ ওয়ার ইন দিল্লি। 8 নম্বর এক্সাম্পলটা দেখো, আমি যদি তোমার সাথে থাকতাম তুমি কি খুশি হতে না? দেখো এখানটায় আমি যদি তোমার সাথে থাকতাম, এই পার্টটা অ্যাসার্টিভ পার্ট রয়েছে, কিন্তু এটা নেগেটিভ ইন্টারোগেটিভ রয়েছে। কীভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ বলতে প্রশ্নও করা হচ্ছে, আবার নাও বলা রয়েছে। ইফ আই ওয়ার উইথ ইউ, যদি আমি তোমার সাথে থাকতাম, উডন্ট, উডের সাথে নটটা বসিয়ে দিলাম। নটটা যদি আলাদা বসাও তবে নটটা উড ইউ নট এখানেও বসানো যেত ইউ এর পর। ইফ আই ওয়ার নট, ইফ আই ওয়ার উইথ ইউ, যদি আমি তোমার সাথে থাকতাম, উডন্ট ইউ বি হ্যাপি, তুমি কি খুশি হতে না? নটও বসলো, আবার উডটা সাবজেক্টের পূর্বে বসে ইন্টারোগেটিভও হলো। আমি যদি তোমার সাথে থাকতাম তুমি কি খুশি হতে না? ইফ আই ওয়ার নট উইথ ইউ, উডন্ট ইউ বি হ্যাপি। 9 নম্বর এক্সাম্পলটা দেখো, তুমি যদি এখানে থাকতে তবে কখন আমার সাথে কথা বলতে? তুমি যদি এখানে থাকতে তবে কখন আমার সাথে কথা বলতে? এটা হচ্ছে দেখো তোমার প্রিন্সিপাল পার্টটা WH কোশ্চেন দেওয়া হয়েছে। আমি বিভিন্ন রকম এক্সাম্পলের মাধ্যমে তোমাদের সেকেন্ড কন্ডিশনালটাকে বোঝানোর চেষ্টা করছি। তো যেভাবেই হোক না কেন, তুমি যে সেকেন্ড কন্ডিশনাল, আজকে আমরা শুধুমাত্র স্টেট অফ বিং ব্যবহার করছি। এই প্রথম পার্টটা সব জায়গাতেই দেখো স্টেট অফ বিং অর্থাৎ ওয়্যারের ব্যবহার রয়েছে। তো কিভাবে করছো সেটা দেখাচ্ছি। তুমি যদি এখানে থাকতে তবে কখন আমার সাথে কথা বলতে? ইফ ইউ ওয়্যার হেয়ার, এই পার্টটা খেয়াল করে দেখো সবার সাথেই ওয়্যার বসছে। ইফ ইউ ওয়্যার হেয়ার, হোয়েন, এটা হচ্ছে WH কোশ্চেন, হোয়েন উড ইউ টক টু মি, তুমি কখন আমার সাথে কথা বলতে? 10 নম্বরটা দেখো, আমি যদি অসুস্থ হতাম তবে আমি কি দৌড়তে পারতাম? এটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন, WH নয় কিন্তু, এর আগেরটা ছিল কখন, কখন হচ্ছে হোয়েন। আমি যদি অসুস্থ হতাম তবে কি আমি দৌড়তে পারতাম? ইফ আই ওয়ার ইল, কুড আই রান, পারা বোঝাচ্ছে তাই কুডের ব্যবহার হলো। তবে কি আমি দৌড়াতাম, তবে উডের ব্যবহার হতো। যেমন দেখো, আমি যদি অসুস্থ হতাম তবে কি আমি দৌড়াতাম? ইফ আই ওয়ার ইল, কুড আই রান। তো তোমরা বিভিন্ন রকম এক্সাম্পল দেখলে। এবার আমরা আসছি পরবর্তী পার্টে। এবার দেখো প্রেজেন্ট কন্ডিশনাল কন্টিনিউয়াস, অর্থাৎ এতক্ষণ আমরা যেটা দেখলাম স্টেট অফ বিং এর ব্যবহার, সেখানে কিন্তু সবই কিছু হওয়া করা বোঝাচ্ছে, কিন্তু এবার কোনো কিছু চলতে থাকবে এমন বোঝাচ্ছে, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্মে। বর্তমান কল্পনা কিন্তু অবিরাম কোনো কিছু চলতে থাকার সম্ভাবনা রয়েছে, এমন যদি হয় তবে তোমরা কি করবে? দেখো প্রথম অংশটা একই থাকবে, যেহেতু আমরা স্টেট অফ বিং এর ব্যবহার করছি। ইফ, তারপর সাবজেক্ট, তারপর সমস্ত সাবজেক্টের সাথে ওয়্যার, তারপর অবজেক্ট। এটা আমরা আগের নিয়মে পেয়েছি। পরের নিয়মটাও অনেকটাই এক। প্রথমে সাবজেক্ট, তারপর যদি কিছু করতাম ধরতাম হলে উড, যদি করতে পারতাম তবে কুড, যদি হয়তো করতাম তবে মাইট, এবং তারপরের অংশটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে উড, কুড, মাইট ইত্যাদির সাথে তুমি একটা বি বসিয়ে দেবে। বি বসানোর পর ভার্ব, তার সাথে আইএনজি
এবং অবজেক্ট। আরেকবার বলে দিই, তুমি যে উড কুড মাইট বসাবে তার সাথে একটা বি এবং ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট। দেখো এবার সে যদি এখানে থাকতো তবে সে খেলতে থাকতো। দেখো এই দ্বিতীয় পার্ট যেটা রয়েছে সেটা চলমান অবস্থায় রয়েছে, সে খেলতে থাকতো। এর আগে ছিল তবে সে খেলতো, হি উড প্লে, কিন্তু এবার বলছি সে খেলতে থাকতো। এটাও তোমার সেকেন্ড কন্ডিশনালের মধ্যেই আসবে। ইফ হি ওয়্যার হেয়ার, এটা তোমার স্টেট অফ বিং এর মধ্যেই রাখছি আমি। আজকে শুধুমাত্র স্টেট অফ বিং নিয়েই আলোচনা করছি। ইফ হি ওয়্যার হেয়ার, যদি সে এখানে থাকতো, হি উড বি প্লেইং, সে খেলতে থাকতো। দেখো উডের সাথে বি বসানো হলো এবং ভার্বের শেষে আইএনজি বসানো হলো। তবে সে ফুটবল খেলতে থাকতো যদি বলতাম, হি উড বি প্লেইং ফুটবল, অবজেক্টটা বসানো হতো। আমি যদি শিল্পী হতাম তবে আমি আঁকতে থাকতাম। দেখো আঁকতে থাকতাম, যদি আমি শিল্পী হতাম তবে আমি আঁকতে থাকতাম, এখন হয়তো আমি আঁকতে থাকতাম। ইফ আই ওয়্যার অ্যান আর্টিস্ট, আইয়ের সাথে ওয়্যার বসলো, আই মাইট বি ড্রয়িং, এখানে হয়তো রয়েছে তাই মাইট বি। এর আগে হয়তো ছিল না, সাধারণ সম্ভাবনা ছিল, এবার সংশয় রয়েছে একটা, হয়তো আঁকতে থাকতাম তাই মাইট বি। ইফ আই ওয়্যার অ্যান আর্টিস্ট আই মাইট বি ড্রয়িং। তুমি যদি বাড়িতে থাকতে তবে তুমি কি করতে থাকতে। এবার WH কোশ্চেন, তুমি কি করতে থাকতে। ইফ ইউ আর অ্যাট হোম, যদি তুমি বাড়িতে থাকতে, হোয়াট উড ইউ বি ডুইং। দেখো এখানে WH কোশ্চেন দেওয়া হয়েছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে এবং কন্টিনিউয়াস ফর্মে, প্রেজেন্ট কন্ডিশনাল কন্টিনিউয়াস। এটা এখানে কন্ডিশন বোঝাচ্ছে এবং কন্টিনিউয়াসও বোঝাচ্ছে। নেক্সট দেখো, তুমি যদি ধনী হতে তুমি কি ভ্রমণ করতে থাকতে। এটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন এবং কন্টিনিউয়াস ফর্মে রয়েছে। ইফ ইউ আর রিচ উড ইউ বি ট্রাভেলিং। তুমি যদি ধনী হতে তুমি ভ্রমণ করতে থাকতে, কিটা বাদ দিলাম। ইফ ইউ আর রিচ ইউ উড বি ট্রাভেলিং। যদি বলতাম তুমি যদি ধনী হতে তুমি কোথায় ট্রাভেলিং করতে থাকতে, কোথায় ভ্রমণ করতে থাকতে, কোথায়। ইফ ইউ আর রিচ হোয়ার উড ইউ বি ট্রাভেলিং। এই সেন্টেন্সগুলোকে তোমরা একটু বারবার দেখবে, একটু কনফিউশন তোমাদের হতে পারে, কোথায় উড কোথায় মাইট কোথায় কুডের ব্যবহার করবে, তো সেটা তোমরা বুঝে যাবে। সাধারণ সম্ভাবনা থাকলে উড, তোমার হয়তো সম্ভাবনা থাকলে মানে সম্ভাবনার পরিমাণ কমে গেলে মাইট, এবং সামর্থ্য বোঝালে তোমরা কুডের ব্যবহার করবে। আর যদি দেখো যে চলছে অবিরাম, তার সাথে একটা বি দেবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবে। তো সেকেন্ড কন্ডিশনাল যেটা আমাদের পার্ট 3, অর্থাৎ আমরা জিরো কন্ডিশনালকে পার্ট 1 বলেছিলাম, ফার্স্ট কন্ডিশনালকে পার্ট 2 বলেছিলাম, আজকে সেকেন্ড কন্ডিশনালকে পার্ট 3 বললাম। কিন্তু সেকেন্ড কন্ডিশনালকেও আমরা আরও অনেকগুলো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে স্টেট অফ বিং, একটা স্টেট অফ পজিশন এবং অ্যাকশন, এইভাবে। তো আজকে শুধুমাত্র স্টেট অফ বিং নিয়ে আলোচনা করলাম। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে ক্লিক করে দেখে নিও, লিঙ্কগুলো দেওয়া রয়েছে। সকলে ভালো থেকো, বাই।